আচ্ছা, মানুষ শুধু নিজের জন্যই বাঁচে, নাকি কিছু মানুষ জন্মায় অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে? স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী। এই গল্পে আছে এক যুবকের বিবেকের জাগরণ, ধনী পিতার অহংকার আর স্বার্থ, দুর্ভিক্ষ পীড়িত জনতার আর্তনাদ, আর এক ছেলের সাহসী প্রতিবাদ, যা হয়ে ওঠে এক নিঃশব্দ বিপ্লব। অসহযোগী শুধু রাজনীতির গল্প নয়, এটি এক গভীর আদর্শের গল্প, যেখানে একজন অসহযোগ করে নিজের বাবারই অন্যায়ের বিরুদ্ধে। চলুন শুনে নেই আমাদের আজকের গল্প অসহযোগী। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল, ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল, কিছুতেই সে তার সঙ্গে এটি উঠতে পারছিল না। 2-3 বার কোর্টে পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এই ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়, এ ছেলে তার সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে? দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে। মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল 200 টাকার। লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে, প্রার্থনা করল রমেনের নিস্তার। ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল, তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে, ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে। সেদিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল, ছেলেকে সূর্যপদের জিম্মা করে দেওয়ার জন্য। রমেনের মা একটু আপত্তি করেছিল, উনি স্বদেশী তদেশী করেন শুনেছি, খোকাকে আবার না বিগড়ে দেন। হর্ষনাথ বলেছিল, স্বদেশী না ছাই, জেলে যেত না স্বদেশী করলে, ওসব টাকা উপায়ের ফিকির, ছেলেদের নিয়ে দল টল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য। মাস্টারিতে কি কারো পেট চলে? শহরতলিতে সূর্যপদর বাড়ি। এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেননি, তার কত কাজ ধনেশগঞ্জে। সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল, ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, শুধরে দিতে হবে। সূর্যপদ হেসে বলেছিল, দেব, ছেলেকে তোমার মানুষ করে দেব। একটা শর্ত করেছিল সূর্যপদ যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে 25 টাকা নিয়েছিল। বলেছিল, আমি গরিব মাস্টার, তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই, কিন্তু 25 টাকার বেশি খরচও লাগবে না। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল। কয়েকদিন পরে 25 টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না, লোকটি সত্যি ভালো, ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয়। 1 বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি। যেমন চেহারায়, কথায়, ব্যবহারেও তেমনই সে শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাটা, কিন্তু তাও আঁচড়ানো। জামা কাপড় সস্তা দামের, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানা হাসি খুশি, কথা মিষ্টি, চালচলন নম্র। গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো, খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো। এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। একটা কথা কোনোদিন সে কারো শুনত না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই যা একটু দোষ। কিন্তু কোনো অকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয়।
ভাবে এতদিন পরে দেশে এসেছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে। ওতে আর কি আসে যায়। দিন 7 পরে কিন্তু তার মনে খটকা লাগে। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনীকে দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটতলায় পাত পেরে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন, আর তারই বয়সী 25-30টি ছেলে। দেখে মুখ হাঁ হয়ে যায় হর্ষনাথের। বাড়ির ভেতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে। ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো? কতদিন ধরে খায়নি, বেশি খেলেই মরবে। তা কি বুঝে বেটারা? সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও, সামলানো দায়। চাল ডাল সব পেলি কোথায়? মা দিয়েছে। রমেনের মা ভয়ে ভয়ে বললেন, আহা আবদার ধরেছে, খাওয়াক না, সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। ভালো হওয়াচ্ছি। বাড়ির ভাড়াটাই প্রায় ছোটখাটো একটা গুদাম ঘর। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করল। তারপর বটতলায় খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল। আধার নেমে এলো রমেনের মুখে। সে বললে, আমি ওদের 7 দিন রোজ খাওয়াবার কথা বলেছি বাবা, তারপর ওরা গায়ে ফিরে যাবে। চুপ কর বেয়াদব কোথাকার, 7 দিন ধরে খাওয়াবে, আমাকে ফতুর করার মতলব। দিন যায়, প্রতিদিন চারিদিকে ক্ষুধিতদের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না, খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়। দুধ পড়ে থাকে দুধের বাটিতে, সন্দেশ পিঁপড়ে খায়। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাবু, কেন হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিছু করবে না বাবা? দিলাম যে 20 মণ চাল রিলিফ। 20 মণ? তোমার আড়তে হাজার হাজার মণ চাল রয়েছে, সবাই ছি ছি করবে বাবা। সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে। চুপ কর বেয়াদব কোথাকার। 2 দিন রমেনকে খুঁজে পাওয়া গেল না। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়। মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে। ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না। 2 দিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না। কেমন এক খাপছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল। দেখে তার কেমন ভয় ভয় করে। কোথায় গিয়েছিলি না বলে? অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে। অনাথবাবুর সঙ্গে? তার পরম শত্রু। অনাথবাবু এই সেদিন যার জন্য প্রায় 1000 মণ চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে। রমেন আবেদন আর আবদারের সুরে বলে, কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা। তুমি এক কাজ করো বাবা, যে দামে কিনেছিলে 1 টাকা লাভ রেখে চাল বেচে দাও। তোমার তো লোকসান হবে না, কত লোক বাঁচবে ভাবো দেখি। লোকসান হবে না? না 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না? কি হিসেব তুই শিখেছিস? কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে। তখন রমেন বলে, তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেব বাবা, আগে থেকে বলে রাখলাম। তোমায় আমি মানুষ খুন করতে দেব না। ছোট মুখে বড় কথা বলিসনি, থাবড়া খাবি। বলে রাখলাম, দেখো। ছেলে মানুষের হালকা কথা, খেতা মনে রাখে। আড়তে তার কত লোকজন, গুদাম তালা বন্ধ, চাইলে কি আর তার চাল বিলিয়ে দিতে পারবে রমেন? 50 জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয়। সেই জন্য হর্ষনাথের ভাবনা হলো না। ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল। কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে। এর চেয়ে ছেলেটার শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল। বয়স বাড়লে আপনি শুধরে যেত। দিন কতক পরে হর্ষনাথ বাসার কাজে 3 দিনের জন্য বাইরে গেলেন। আড়তে বলে গেল, রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয়। অনাথ এসে হাঙ্গামা করলে যেন সাজা পুলিশকে ডেকে করিয়ে দেওয়া হয়। একবার থানাটাও ঘুরে গেল। অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য। পরদিন সকালে আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। নিতাইচরণ আড়তের প্রধান কর্মচারী। বাবু নেই বলে আড়ত খুলতে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি সব 5 লোক জমা হয়েছে আড়তের সামনে। তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিতাইচরণের চক্ষু স্থির।
আড়তে যে কোণে হাজারটি তেল ছিল পরশু পর্যন্ত, সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাকের ওপরই আড়তের সবাই বসে আছে। তফাতে হর্ষনাথের দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝায়। আসুন নেতাই কাকা, গোদামের চাবিটা দিন তো। চাবি? চাবি কোথায় পাবো? চাবি তোমার বাবার কাছে। তাহলে ওখানে গিয়ে বসুন, দরজা ভাঙতে হবে। রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দিল। রমেন বলে, এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছিলাম, মনে আছে তো? কেউ কোনো ফন্দি ফিকির চালাকি করবার চেষ্টা করবেন না, সত্যি গুলি করব কিন্তু। সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 150 ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে। কাছেও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আছে, যাদের জন্য রমেন গায়ে গায়ে ঢেরা পিটিয়ে দিয়েছিল। পুলিশ 2-4 জন আসে, কিন্তু ঢুকবার চেষ্টা করে না, বরং হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্য করে। ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়েছিল তার বাবা চাল বিতরণ করবেন। এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আড়তের বাইরে টাঙিয়ে রেখেছিল। সন্ধ্যার সময় চাল শেষ হলো। খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো। ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল। তার কান্না পাচ্ছিল। কিছু গল্প রক্ত গরম করে না, বরং চুপ করে বসে ভাবতে বাধ্য করে। রমেন কোনো নেতা নয়, কোনো বিপ্লবী সংগঠনের সদস্যও নয়, তবু তার মধ্যে ছিল এক নির্ভীক আদর্শ, এক সহজ মানবিকতা, যা তার নিজের পরিবারের বিরুদ্ধেও দাঁড়াতে শেখায়। অসহযোগী আমাদের শেখায় প্রতিবাদ মানেই চিৎকার নয়, অনেক সময় নীরব প্রতিবাদই সবচেয়ে জোরালো হয়। এই গল্প সেই ছেলেটি যে অসহযোগ করেছিল অন্যায়ের সঙ্গে, আর সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের গল্প অসহযোগী। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরে আসব আরও এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত গল্প ক্লাসিক্সের সঙ্গেই থাকুন।